আসসালামু আলাইকুম, সবাইকে নাইমস এডুকেশনাল জোনে স্বাগতম। তোমরা যারা এসএসসি লেভেলে পড়াশোনা করতেছো, আজকে তোমাদের জন্য এসএসসি ফিজিক্সের স্থির বিদ্যুৎ এই অধ্যায়টির চট্টগ্রাম বোর্ড 2024 সালে সিকিউরিটি সলভ করবে। ঠিক আছে, এই ধরনের সিকিউ যত আছে এই সিকিউরিটি সলভ করার মাধ্যমে এই ধরনের সকল সিকিউকে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। ঠিক আছে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা যাতে এই ধরনের ভিডিওগুলো আরও পেতে পারো। এবং কোন বোর্ডে সিকিউ সমস্যা আছে তুমি কমেন্ট করে জানাতে পারো, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখো এখানে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 কি বলছে, দেখো এখানে দুইটা চার্জ দেওয়া আছে, পি এবং কিউ চার্জ দেওয়া আছে। বলে যে পি চার্জ হচ্ছে 70 কুলম্ব এবং কিউ চার্জ হচ্ছে মাইনাসের 30 কুলম্ব। এবং নিচে বলছে যে পি ও কিউ একই উপাদান দ্বারা গঠিত সমান ব্যাসার্ধের দুইটা গোলক। এবং কে এর মান দিয়ে দিছে, আমরা কে এর মান জানি 9 × 10⁹। তারপর এখানে গতে বলছে দেখো চার্জ দ্বয়ের মধ্যে ক্রিয়ারত বল নির্ণয় করো। ঠিক আছে, আমরা জানি দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী যে ক্রিয়ারত বল, এই বল নির্ণয় করার সূত্রের ক্ষেত্রে আমরা জানি F = কি কে Q1 Q2 / R²। ঠিক আছে, যেখানে কে হচ্ছে কুলম্ব ধ্রুবক এবং Q1 Q2 হচ্ছে কি চার্জ। যে দুটি চার্জের ভিতরে আমরা বল নির্ণয় করব ওই দুটি চার্জ হচ্ছে Q1 Q2 এবং আর হচ্ছে কি চার্জ দ্বয়ের মধ্যবর্তী ব্যাসার্ধ। তাহলে এখানে দেখো Q1 চার্জ, অর্থাৎ এখানে Q1 চার্জ অথবা QP চার্জ দিতে পারি। তো QP চার্জ কত, এখানে প্লাসের 70 কুলম্ব। তারপর দেখো কিউ, যেহেতু ক্যাপিটাল একটা কিউ চার্জ আছে, তো কিউ চার্জ এখানে কত হয়েছে মাইনাসের 30 কুলম্ব। ঠিক আছে, এখানে যেহেতু আমরা ক্রিয়ারত বল বের করব। ঠিক আছে ভাইয়া, দেখো এখানে আমরা ক্রিয়ারত বল বের করবো। দেখো একটা পজিটিভ একটা কি নেগেটিভ, যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ তার মানে নিশ্চয়ই এখানে কি হবে আকর্ষণ বল হবে। ঠিক আছে, মনে রাখতে হবে যখন আমি বলে দিব যে চার্জ দ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বল, চার্জ দ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বল, দেখো আমি যেহেতু আকর্ষণ বলটা বলে দিছি তার মানে এখানে যে সাইনগুলো আছে যে পজিটিভ এবং নেগেটিভ, এই সাইনগুলো আমি না নিলেও পারি, এই সাইনগুলো আমি নিব না, কারণ আমি এখানে বলে দিছি চার্জ দ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বল, শুধু আমি মান নিয়ে কাজ করব। যেহেতু আমি বলে দিছি আকর্ষণ বল পজিটিভ একটা নেগেটিভ তার মানে আকর্ষণ করবে, যেহেতু আকর্ষণ বল বলে দিছি তার মানে এখানে পজিটিভ সাইন এবং নেগেটিভ সাইন নেব না, বরং শুধু 70 এবং 30 এই দুইটা ভ্যালু নিয়ে কি আমি কাজ করব। যেহেতু চার্জ দ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বল বলছি, তাহলে F = কি লিখবো, F = কে এর মান এখানে কি বসাই দিব 9 × 10⁹। তারপর এখানে বসাবো Q1 এর মান কত, এখানে 70 এবং Q2 কত 30। এখানে আমি ভ্যালুগুলোই বসাইছি, চিহ্ন বসাইছি না, কারণ আমি মধ্যবর্তী আকর্ষণ বল বলে দিছি। আকর্ষণ বল বলে দিলে এখানে ভ্যালুগুলা চিহ্নগুলো দেওয়া লাগবে না। তাহলে আর এর মান দেখো এই দুইটার মধ্যবর্তী ব্যাসার্ধ, দেখো মনে রাখতে হবে কেন্দ্র থেকে কেন্দ্রতে দূরত্ব নিতে হবে। কোনো দুইটা গোলক দেওয়া থাকলে অবশ্যই সেন্টার টু সেন্টার অর্থাৎ কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব নিতে হবে। যদি এখানে এতটুকু দূরত্ব দেওয়া থাকতো এবং ব্যাসার্ধ আলাদা করে দেওয়া থাকতো, তাহলে অবশ্যই কিন্তু ভাইয়া ব্যাসার্ধটাও কি দূরত্বের সাথে যোগ করতে হইতো। যেহেতু আমাকে কেন্দ্র সেন্টার টু সেন্টারের দূরত্ব দেওয়া আছে 1 মিটার, তাহলে এখানে আর এর মান কত 1, তাহলে এখানে 1 বসাই দিব। তো 1² মানে কি 1ই। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো একটু দেখি, দাঁড়াও। এখানে দেখো ক্যালকুলেটরে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি 9 × 10⁹ × 70 × 30 /1 তো একই থাকবে, নিচে 1 থাকা তার মানে একই ভ্যালু আসবে, উপরে যে গুণ করে যা আসে তাই। তাহলে আনসার পাইতেছি 1.89 × 10⁻13 নিউটন। ঠিক আছে, এত নিউটন। তাদের মধ্যবর্তী আকর্ষণ বল কত 1.89 × 10⁻13 নিউটন। বুঝতে পারছি, গ শেষ ভাইয়া। ঠিক আছে, গটা সহজ, তোমরা দেখবা নর্মালি প্রায় সকল অধ্যায় সিকিউর গগুলো একদম সহজ থাকে। সূত্র ফেলাও, অঙ্ক করো। ঠিক আছে, অনেক সময় মনে করো দুর্বল স্টুডেন্টদের জন্য আর কি, যারা দুর্বল স্টুডেন্ট পাস করতে কষ্ট হয়, তারা যদি প্রত্যেকটা অধ্যায়ের শুধু ক খ গ গুলো করে সে কিন্তু খুব সহজে পাস করে যেতে পারে। এবং ক খ গ গুলা পারার জন্য একটা অধ্যায়ের যে বেসিক জানা লাগে, সূত্রগুলো জানলে চলে। ঠিক আছে, তাহলে পাস করার জন্য অন্তত কি ক খ গ গুলা করলেও কি তুমি পাস হয়ে যেতে পারো। এখন তো পাস করা সোজা, এসএসসি 26-27 ব্যাচের পাস করা খুব সোজা। যে রুটিন, যে সিলেবাসের কাঠামো, প্রশ্ন কাঠামো, এই প্রশ্ন কাঠামো পাস করা খুবই সোজা এবং A+ পাওয়া সোজা। ঠিক আছে, অবশ্যই তোমরা A+ পাওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তারপর দেখো আমরা ঘটা করি যে চার্জ দ্বয় স্পর্শ করিয়ে
এই দুইটা চার্জ পরস্পরের স্পর্শ করিয়ে পূর্বে অবস্থায় রেখে দিলে চার্জ দ্বয়ের সংযোগ রেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরূপ পরিবর্তন হবে। তার মানে স্পর্শকরণের পূর্বে নিরপেক্ষ বিন্দুটা কোথায় আছে সেটা আগে আমাদেরকে বের করতে হবে। তারপর স্পর্শকরণের পর নিশ্চয়ই তাদের চার্জ দ্বয়ের আদান প্রদান হবে, কারণ তাদের বিভব পার্থক্য আছে। এখানে -30 কুলম্ব, তার মানে এটা নিম্ন বিভব। এখানে +70 কুলম্ব, তার মানে এটা কি উচ্চ বিভব। চার্জ বেশি তো উচ্চ বিভব, চার্জ কম তো নিম্ন বিভব। যেহেতু বিভব পার্থক্য আছে, নিশ্চয়ই তাদের ভিতরে চার্জের আদান প্রদান ঘটবে, মানে একটা লব্ধি চার্জ তৈরি হবে। তাহলে স্পর্শ করলে কি হবে, চার্জের মান চেঞ্জ হবে, ফলে নিরপেক্ষ বিন্দুরও কি হবে, চেঞ্জ হবে। বুঝতে পারছি? তাহলে স্পর্শকরণের পূর্বে আমাদেরকে বের করতে হবে, স্পর্শকরণের পূর্বে আমাদেরকে নিরপেক্ষ বিন্দু বের করতে হবে এবং স্পর্শকরণের পর আবার নিরপেক্ষ বিন্দু বের করতে হবে। তারপর দেখতে হবে যে কতটুকু পরিবর্তিত হয়েছে। ঠিক আছে, চলো আমরা করি অঙ্কটা। তাহলে এটা একটু মুছে দেই। দেখো এখানে আমরা ঘটা করব। তাহলে দেখো এখানে পি আর কিউ এই দুইটা বস্তু দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 1 মিটার। এই দুইটা ডাটা দেওয়া আছে এবং বলে দিছি পি এবং কিউর উভয়ের ব্যাসার্ধ সেম। তার মানে এটারও ব্যাসার্ধ আর এটারও ব্যাসার্ধ কি আর, এবং এটার চার্জ 70 কুলম্ব আর এটা কি -30 কুলম্ব। ঠিক আছে, এখন খেয়াল করো, নিরপেক্ষ বিন্দু বলতে বোঝাইতেছি কি, এই যে এই দুইটা চার্জের সংযোগ সরল রেখা কোনটা, এটা না? এই সংযোগ সরল রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 ওইটাই তো নিরপেক্ষ বিন্দু, তাই না? বুঝতে পারছি? এখানে যে তো চার্জ দেওয়া নাই, মনে রাখবা। যদি নিরপেক্ষ বিন্দু বের করতে বলে, ঠিক আছে, নিরপেক্ষ বিন্দু বের করার ক্ষেত্রে যদি বলে দেওয়া হয় যে এই চার্জটা কোথায় রাখলে অনুভূত বল 0 হবে, তাহলে আমরা বলের সূত্র ব্যবহার করব। আর যদি কোনো চার্জ উল্লেখ করা দেওয়া না থাকে, দেখো তো এখানে কি কোনো চার্জ দেওয়া আছে যে এই দুইটা চার্জের মাঝখানে অপর কোনো চার্জকে স্থাপন করলে যে নিরপেক্ষ বিন্দু কোথায় পাওয়া যাবে এরকম বলা আছে? না, কোনো চার্জ দেওয়া নাই, শুধু বলছি নিরপেক্ষ বিন্দু। যদি শুধু চার্জ ব্যতীত শুধু নিরপেক্ষ বিন্দু বলা দেওয়া থাকে, তাহলে আমরা তড়িৎ প্রাবল্যের সূত্রটা ব্যবহার করব। কোন সূত্র ভাইয়া? তড়িৎ প্রাবল্যের সূত্রটা ব্যবহার করব। বুঝতে পারছি? তাইলে এখানে খেয়াল করো তো, এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে এখানে তড়িৎ প্রাবল্য বের করার ক্ষেত্রে আমরা জানি তড়িৎ প্রাবল্য হচ্ছে একটা দিক রাশি, অর্থাৎ এটা ভেক্টর রাশি। ঠিক আছে, এবং তড়িৎ প্রাবল্যের দিক বের করার ক্ষেত্রে অবশ্যই যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করব ওই বিন্দুতে +1 কুলম্ব চার্জ আমি মনে ধরে নিব, মনে +1 কুলম্ব চার্জ ধরে নিব। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এ +70 কুলম্বের জন্য +1 কুলম্ব এই চার্জটা কি বল অনুভব করবে? আকর্ষণ না বিকর্ষণ বল অনুভব করবে? এ প্লাস এটা প্লাস, তো এটা বিকর্ষণ বল অনুভব করবে। তাহলে এই বিন্দুতে যদি এই 70 কুলম্বের জন্য বিকর্ষণ বলটা কি এদিকে কাজ করবে, ধরি এটা হচ্ছে E1, তড়িৎ E1 প্রাবল্য এই দিকে কাজ করতেছে। ঠিক আছে, ডান সাইডে কাজ করতেছে। আবার এটা দেখো, এটা নেগেটিভ চার্জ, তো এই পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জ কি করবে? আকর্ষণ করবে, এবং আকর্ষণ বল কি হবে? ভিতরের দিকে হবে, এই চার্জের ভিতরের দিকে। তাহলে এই E2 কি ভিতরের দিকে হইতেছে, তাই না? দুইটা চার্জই দেখো একই দিকে হইতেছে, তার মানে এই মাঝামাঝি বিন্দুতে যদিও তড়িৎ প্রাবল্যের মান 0 হওয়া সম্ভব, কিন্তু তড়িৎ নিরপেক্ষ বিন্দু পাওয়া সম্ভব না। এই দুইটার মাঝামাঝি কোনো বিন্দুতে নিরপেক্ষ বিন্দু পাওয়া সম্ভব না, বরং তড়িৎ প্রাবল্য সমান হবে কিন্তু নিরপেক্ষ হবে না। কারণ দুইটা বলে কি একই দিকে, E1 এবং E2 এই দুইটা বলে কি একই দিকে প্রয়োগ করতেছে, ফলে ডাবল হয়ে যাবে বল, নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে না। মাঝামাঝি কোনো বিন্দুতে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে না। কিন্তু এই মনে করো বাইরের কোনো বিন্দুতে, এই চার্জ দ্বয়ের বাইরের কোনো বিন্দুতে কি নিরপেক্ষ বিন্দু পাওয়া সম্ভব। কিভাবে? দেখো কথার কথা, এখানে একটু দেখো, এটা থেকে মনে করি আমি একটু পি বিন্দুতে এই কিউ, এই যে কিউ চার্জ থেকে ডান সাইডে পি বিন্দুতে আমি ধরে নিচ্ছি কি নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। এখন কেন এখানে পাওয়া যাবে খেয়াল করো তো, এই নেগেটিভ চার্জের জন্য এখানে একটা +1 কুলম্ব চার্জ ধরে নিব। এখানে দেখা যাচ্ছে
হ্যাঁ, এই পি বিন্দুতে আমি তড়িৎ প্রাবল্য বের করবো। কারণ তড়িৎ প্রাবল্যের দিক বের করার জন্য এখানে +1 কুলম্ব আমি ধরে নিছি। তাহলে এটা নেগেটিভ চার্জ, এই +1 কুলম্বকে কি ভিতরের দিকে আকর্ষণ করবে, ঠিক আছে? ভিতরের দিকে আকর্ষণটাকে আমরা ধরি E1, এবং এই পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে, এবং বিকর্ষণ বলটা হবে বাইরের দিকে, ফলে বাইরের দিকে E2টা হবে কি বাইরের দিকে। তার মানে পি বিন্দুতে যদি এইটার তড়িৎ প্রাবল্যের মান আর এইটার তড়িৎ প্রাবল্যের মান সমান হয়, তাহলে আমরা নিরপেক্ষ বিন্দু পাবো। কারণ একই বিন্দুতে দুইটা বল, সমমানের দুইটা বল যখন বিপরীত দিকে ক্রিয়া করে, তখনই কি আমরা নিরপেক্ষ বিন্দুটা পাবো। বুঝতে পারছি ভাইয়া? তাহলে আমরা ধরে নিব যে কিউ কুলম্ব চার্জ থেকে অথবা কিউ চার্জ থেকে x মিটার দূরে পি বিন্দুতে কি আমরা নিরপেক্ষ বিন্দু পাবো, ঠিক আছে? এটা আমরা ধরে নিব, যে ধরি, এখানে ধরি যে কিউ চার্জ হতে x মিটার দূরে নিরপেক্ষ বিন্দু পাওয়া যায়, নিরপেক্ষ বিন্দু পাওয়া যায়, ঠিক আছে? এখন খেয়াল করো, এটা একটু মুছে দিচ্ছি। খেয়াল করো, এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার, এবং এই কিউ থেকে পি এর দূরত্ব হচ্ছে কত x মিটার। এই দুইটা মধ্যবর্তী চার্জের দূরত্ব 1 মিটার এবং কিউ থেকে পি এর দূরত্ব x মিটার আমি ধরে নিচ্ছি, এটা x মিটার ধরে নিচ্ছি। তাহলে ধরি কিউ চার্জ হতে x মিটার দূরে নিরপেক্ষ বিন্দু পাওয়া যায়। তার মানে নিরপেক্ষ পি বিন্দুতে আমি ধরে নিচ্ছি কিউ কুলম্বের জন্য তড়িৎ প্রাবল্য C1 এবং পি চার্জের জন্য তড়িৎ প্রাবল্য হচ্ছে E2। তাহলে যেহেতু আমরা নিরপেক্ষ বিন্দু বের করব, তার মানে এখানে E1 আর E2টা কি হবে সমান হবে, E1 এবং E2টা কি হবে সমান হবে। বুঝতে পারছি? এখন আমরা যেহেতু ধরেই নিয়েছি এবং আমরা আমাদের যে বিশ্লেষণী ক্ষমতা দিয়ে বের করে নিয়েছি যে কিউর চাইতে বাইরে কি পি এবং কিউর মাঝামাঝি কোনো স্থানে নিরপেক্ষ বিন্দু পাওয়া সম্ভব না। অবশ্যই কিউ থেকে বাইরে অথবা পি এর বাইরে, এই বাইরের কোনো বিন্দুতে কি নিরপেক্ষ বিন্দু পাওয়া সম্ভব। এই জন্য আমি যেহেতু বাইরের বিন্দু দিয়ে নিয়েছি, এক্ষেত্রে আমি 70 এবং 30 এই দুইটার ভ্যালুই ব্যবহার করব, প্লাস এবং মাইনাস নিব না। এটা আমার অঙ্ককে অনেক সহজ করে দিবে। বুঝতে পারছি? এখানে প্লাসে 70 মাইনাসে 30 নিব না, শুধু 70 আর 30 নিব। তাহলে এখানে আমি ধরে নিছি E1 আর E2টা কি সমান, যেহেতু নিরপেক্ষ বিন্দু বলছে, তাহলে এই দুইটা বল সমান হতে হবে এবং একে অপরের বিপরীত হতে হবে। তাহলে আমরা E1 E2 সমান দেখলাম। এখন E1 কি আমরা তড়িৎ প্রাবল্যের সূত্র জানি, ঠিক আছে? এখন E1টা হচ্ছে কিউ কুলম্ব চার্জের জন্য এই বিন্দুতে কি তড়িৎ প্রাবল্যের মান। তড়িৎ প্রাবল্য কি কে চার্জের পরিমাণ আর কি কে কিউ ডিভাইড বাই আর স্কয়ার, ঠিক আছে? Q1 দিলাম, এখানে কে Q2 ডিভাইড বাই আর স্কয়ার হবে। বুঝতে পারছি? এখানে খেয়াল করো, এইটার জন্য এই চার্জটা কত, এই কিউটা কত 30, তাহলে এখানে Q1 এর জায়গায় কি দিয়ে দিছি, এই Q1 এর জায়গায় আমি এখানে 30 দিয়ে দিব, ঠিক আছে? এখানে E2টা কত, এই চার্জের জন্য এখানে প্রাবল্য, তাহলে E2টা হবে কি 70, তো E2 এর জায়গায় কি দিয়ে দিছি আমি এখানে 70 দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং খেয়াল করো, এখান থেকে এটার দূরত্ব, যে বিন্দুতে প্রাবল্য বের করতেছি ওই চার্জ থেকে ওই বিন্দুর দূরত্ব, তাহলে খেয়াল করো তো এই কিউ থেকে এই পি বিন্দুর দূরত্ব কত x ধরছি না আমি, তাহলে এখানে কি দিব আর এর জায়গায় কি দিয়ে দিব x, তাহলে আর স্কয়ার জায়গায় কি দিব x স্কয়ার। বুঝতে পারছি? এখন ভাইয়া দেখো, এখানে পি এর জন্য এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ধরছি E2, তাহলে পি এর জন্য পি থেকে এই পি বিন্দুর, এই পি চার্জ থেকে এই পি বিন্দুর পি ধরে নিছে, আচ্ছা সমস্যা নাই, বুঝিনি, একটু কষ্ট করে। পি থেকে পি বিন্দুর দূরত্ব কত হবে, এই দেখো এখান থেকে এতটুকু দূরত্ব x আর এখান থেকে এতটুকু দূরত্ব কি, সরি এখান থেকে এতটুকু দূরত্ব 1 মিটার, তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব x মিটার, তাহলে 1 প্লাস x মিটার হবে। এতটুকু দূরত্ব কি হবে 1 প্লাস x মিটার, তাহলে এখানে কি দেবো 1 প্লাস x হোল স্কয়ার। বুঝতে পারছি ভাইয়া? ক্লিয়ার হয়েছে আশা করি। তারপর দেখো এখানে, তারপর আমি এখানে কি করতে পারি, এই দেখো এই কে কাটাকাটি করতে পারি, এবং উভয় পক্ষে এই 30 কে এবং 70 কে 10 দিয়ে কি করতে পারি কাটাকাটি করতে পারি। নিচে যদি 10 দিয়ে গুণ দেই, নিচে যদি এখানে 10 দ্বারা গুণ দেই, 10 এই 10 দ্বারা এই 30 কাটলে 3 হয়, এই 10 দ্বারা এই 70 কে কাটলে কি হয় 7 হয়। তাহলে আলটিমেটলি আমরা কি পাইতেছি এখানে, আলটিমেটলি পাইতেছি এখানে 3 বা x স্কয়ার, এখানে কি পাইতেছি 7। এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়তেছে না ভাইয়া, দেখো তো a প্লাস b হোল স্কয়ার, তাহলে কি লিখবো a স্কয়ার প্লাস 2
এ বি বি, তো 2a হচ্ছে 1, বি হচ্ছে x, তাহলে 2ab কি হবে 2x প্লাস বি স্কয়ার, বি হচ্ছে x তো x স্কয়ার। বুঝতে পারছি? তাহলে এটা পাইলাম আমরা, বুঝতে পারছি নি? তারপরে এখানে খেয়াল করো আর আর গুণ করলে এখানে কি পাবো আমরা, আর আর যদি গুণ করি তাহলে এখানে 7x স্কয়ার পাবো, এই 3 দিয়ে পুরোটার গুণ দিব, তো 3 3 একে 3 3 দুগুণে 6x, আর এখানে কি প্লাসের 3x স্কয়ার। বুঝতে পারছি? তাহলে এই অংশটা পাচ্ছি। ঠিক আছে, এখন খেয়াল করো, এটাকে আমরা যদি সবগুলোকে এক পাশে নিয়ে আসি, যদি আরেক পাশে সবগুলো জিরো রাখি তাহলে কি হবে, এখানে 7x স্কয়ার, এই দেখো এই প্লাসের 3x স্কয়ার এই পাশে নিয়ে আসছে মাইনাসের 3x স্কয়ার, এই প্লাসের 6x এদিকে আসছে মাইনাসের 6x, এই প্লাসের 3 এদিকে আসছে গেছে মাইনাসের 3 হয়ে গেছে ইকুয়াল টু 0। বুঝতে পারছি ভাইয়া? এখানে 7x স্কয়ার থেকে 3x স্কয়ার গেলে কি হবে 4x স্কয়ার মাইনাসের 6x মাইনাসের 3 ইকুয়াল টু 0। এখানে দেখো তো আমরা দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান জানি না। যদি একটা দ্বিঘাত সমীকরণ এটা হয় যে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয়, এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় তাহলে দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা জানি x ইকুয়াল টু কি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এখানে দেখো, এখানে একবার প্লাস একবার মাইনাস দিয়ে কি আমরা x1 এবং x2 দ্বিঘাত সমীকরণের দুইটা আনসার x1 এবং x2 মানটা পেয়ে যাব। বুঝতে পারছি? তাহলে আমরা এখানে x1 এবং x2 কিভাবে বের করব, এই সূত্র ব্যবহার করে। ঠিক আছে, মনে রাখবে x স্কয়ার সহগ হচ্ছে x এর সহগ হচ্ছে b, c হচ্ছে কনস্ট্যান্ট, তো x স্কয়ার সহগ হচ্ছে 4, x এর সহগ হচ্ছে কি মাইনাসের 6, তো b এর মান কত, এখানে b এর মান হচ্ছে মাইনাসের 6, এটা হচ্ছে এর মান, এবং এটা হচ্ছে কি c হচ্ছে মাইনাসের 3। এখানে a b c এই সমীকরণে বসায় কি করতে পারবো আমরা x1 এবং x2 এর মান বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো ভাইয়া? খুব সহজে করে ফেলবা। ঠিক আছে, তাহলে এখানে মানগুলো বসাই দিবা যে মাইনাস, এটা হচ্ছে সূত্রে মাইনাস, এরপরে বি কত, বি হচ্ছে মাইনাসের 6, এরপর আমি একবার প্লাসের সূত্র নিতেছি প্রথমে, তো প্লাসের সূত্র নিয়েছে বি স্কয়ার মাইনাস, তো বি কত মাইনাসের 6 স্কয়ার মাইনাস 4, এ কত 4, সি কত মাইনাসের 3, আর নিচে আছে 2a কত 4। ঠিক আছে, আবার এরকম ভাবে x2 এর ক্ষেত্রে কি দিবা, এখানে প্লাসের জায়গায় কি দিবা, শুধু মাইনাস দিয়ে দিবা। ঠিক আছে, তোমরা কি করবা, এটা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলবা। ক্যালকুলেটর দিয়ে যারা বের করতে পারো না তারা শিখে ফেলবা। তোমরা প্রথমে দিবা শিফটে দিয়ে 5 নম্বরে দিবা, শিফটে দেওয়ার পর এই ক্যালকুলেটরে শিফটে দেওয়ার পর 5 নম্বর দিবে ইকুয়েশনে, তারপর 3 নাম্বার x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই 3 নাম্বার ইকুয়েশনে 3 নাম্বার বাটনে টিপ দিবা। ঠিক আছে, তারপর দেখো a b c এর মানগুলো ইনপুট করতে বলছে, তাহলে আমি a b c এর মানগুলো ইনপুট করে দিব। এর কত 4, তারপরে b কত মাইনাসের 6, c কত মাইনাসের 3, এখন সমান সমান দিলে দেখবা x1 এর মান একটা বের হবে, x1 এর মান একটা বের হয়ে যাবে। দেখো x1 এর মান, তাহলে x1 এবং x2 এই দুইটা মান বেরিয়েছে। ঠিক আছে, তোমরা করে ফেলবা। x1 এর মান বেরিয়েছে আমার এখানে, তোমরা চাইলে এই সূত্র দিয়া এখানে ক্যালকুলেটর বসাই মান বের করতে পারো। অবশ্যই এইভাবে দিতে হবে পরীক্ষায় স্যার, কারণ এসএসসি লেভেলে যদি ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে বসে দেবো স্যার হয়তো একটু অপছন্দ করতে পারে। বুঝতে পারছো? তাহলে এইভাবে লিখবা, এইভাবে লিখার পর ক্যালকুলেটর দিয়ে মানটা বের করে এখানে বসাই দিতে পারো, এটা তোমাদের ইচ্ছে। ক্যালকুলেশনটা সহজ হলো। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে মুছে দেই, তাহলে এখানে আনসারটা বেরিয়েছে x1 এর মান বেরিয়েছে 1.8956 মিটার, আমি আসন্ন মান নিয়ে নিতেছি। আর x2 এর মানটা এভাবে তুমি এখানে মাইনাস বসায় দিলে কি x2 এর মানটা পেয়ে যাবে। তাহলে এখানে মাইনাস বসায় দিলে কি হয়ে যাবে, বুঝতে পারছো ভাইয়া? তাহলে x2 এর মানটা আমি পাইতেছি কি, এখানে এটা পাইতেছি মাইনাসের 0.395 মিটার, আরো অনেকগুলো ভ্যালু আসতেছে, আমি এতটুকু পর্যন্তই নিলাম। ঠিক আছে, এখন বলো তো আনসার এটা কারেক্ট হবে নাকি এটা কারেক্ট হবে? দেখো মাইনাসের আনসার আসছে মানে তার মানে কি, মাইনাসের আনসার আসা মানে হচ্ছে আমি যে দিকে ধরছি তার বিপরীত দিকে। ঠিক আছে, x2 এর মান যেহেতু মাইনাসে আসছে তার মানে মাইনাস, তার মানে বিপরীত দিকে, কিউ থেকে বিপরীত দিকে মানে ভিতরের দিকে কত মিটার, 0.395 মিটার। তার মানে অবশ্যই এই দুইটা চার্জের মাঝামাঝি কোনো বিন্দুতে কি তড়িৎ প্রাবল্য সমান হবে, কিন্তু নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে না। কেন? নিরপেক্ষ বিন্দু পেতে হলে বাইরে বিন্দু লাগবে, আমরা কারণ জানি ভিতরের বিন্দুতে কি তড়িৎ প্রাবল্য সমান হতে পারে,
কিন্তু নিরপেক্ষ বিন্দু হবে না, বরং ডাবল হয়ে যাবে, কারণ তড়িৎ প্রবাহের দিকটা দুইটা কি থাকবে, একই দিকে থাকবে, ফলে তড়িৎ প্রবাহ শূন্য না হয়ে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা, কিউ থেকে 1.8956 মিটার দূরে কি আমাদের নিরপেক্ষ বিন্দুটা পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের চার্জ দ্বয় স্পর্শকরণের পূর্বে নিরপেক্ষ বিন্দুর অবস্থান। এটা কি কিউ চার্জ হতে এত মিটার দূরে, তুমি লিখে নিতে পারো যে কিউ চার্জ হতে কত 1.8956 মিটার দূরে নিরপেক্ষ বিন্দু অবস্থান করে। বুঝতে পারছো? এতটুকু কথা লেখার পর এরপরে আবার নেক্সট ধাপ, এরপর কি করব, আমরা দুইটা গোলক কি করে দিব, স্পর্শ করে দিব। ঠিক আছে, আমরা এই ভ্যালুটা একটু মনে রাখবো। ঠিক আছে, এই ভ্যালুটা আছে নিচে এখানে। ঠিক আছে, এখন আমরা আবার এবার কি করব, এই গোলকদ্বয়কে কি স্পর্শ করে ফেলবো, এই গোলকদ্বয়কে স্পর্শ করে ফেলবো। ঠিক আছে, চলো স্পর্শ করাই, তারপর কি করে ঘটনা ঘটতেছে আমরা দেখি। এখন এই দুইটা চার্জ যদি স্পর্শ করে, দেখো তো এই দুইটা চার্জ যখন স্পর্শ করাবো তখন তাদের বিভব পার্থক্যের কারণে তাদের চার্জ দ্বয় কি হয়ে যোগ হয়ে যাবে না, লব্ধি হয়ে যাবে না তারা। এখন দেখো স্পর্শ করার পর গোলকদ্বয়ের লব্ধি চার্জ বের করব। গোলকদ্বয়ের লব্ধি চার্জ, লব্ধি মানে যোগ, লব্ধি মানে কি যোগ, লব্ধি চার্জ আমরা ইজিক্যাল টু কি হবে, এ প্লাস এর 70 কুলম যোগ মাইনাস এর 30 কুলম, তাহলে যোগ করলে কি হবে, এখানে 70 মাইনাস এর 30, তার মানে কি হয়ে যাচ্ছে প্লাস এর 40 কুলম। ঠিক আছে, এখন এটা যদি স্পর্শ করি আবার পূর্বের অবস্থানে রেখে দিই, মনে রাখবা ভাইয়া, মনে রাখবা যদি দুইটা গোলকের ব্যাসার্ধ সেম হয়, ঠিক আছে, মনে করো কথার কথা, দুইটা গোলকের মোট চার্জ হচ্ছে 50 কুলম এবং দুইটা গোলকের ব্যাসার্ধ সেম, তাহলে ওই দুটা গোলককে যদি আমি আলাদা করে ফেলি তাহলে ওই 50 কুলম ওই দুইটা গোলকে ভাগ হয়ে যাবে, এবং কতটুকু করে ভাগ হবে সেটা ডিপেন্ড করে ব্যাসার্ধের উপর। যদি ব্যাসার্ধ সমান হয়, দুইটা গোলকের ব্যাসার্ধ সমান হয়, তাহলে অর্ধেক অর্ধেক চার্জ, মানে 50 কুলমের অর্ধেক একটাতে যাবে, বাকি অর্ধেক আরেকটাতে যাবে। কিন্তু যদি ব্যাসার্ধ সমান না হয় তাহলে কিন্তু ব্যাসার্ধের অনুপাতে কি একটাতে বেশি যাবে আর একটাতে কম যাবে। বুঝতে পারছি? যেহেতু এখানে বলে দিয়েছে যে ব্যাসার্ধ কি সমান, দুইটা ব্যাসার্ধ কি সমান, তাহলে এই 40 কুলম যখন এই দুটাকে স্পর্শ করবো তখন লব্ধি চার্জ হচ্ছে 40 কুলম। ঠিক আছে, লব্ধি চার্জ কত হবে 40 কুলম, এবং 40 কুলম হওয়ার পর আবার যখন এটাকে আগের অবস্থানে রেখে দিব, স্পর্শ করানোর পর যখন আবার আগের অবস্থানে রেখে দিব, তখন কিন্তু এই 40 কুলম দুইটাতে কি সমান ভাগে ভাগ হয়ে যাবে। তখন এটাতে যাবে 20 কুলম, এটাতে যাবে 20 কুলম, এটাতে যাবে কি 20 কুলম, এবং দুইটাই কি পজিটিভ, কারণ লব্ধি চার্জ কত প্লাসের 40 কুলম, এটাতে প্লাসের 20 কুলম, এটাতে কি প্লাসের 20 কুলম যাবে। ভাইয়া বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে আশা করি। তারপর আমরা আবার এখন নিরপেক্ষ বিন্দু বের করবো। এখন দুইটা চার্জ কত, দেখো এখানে একটু মুছে দিই, আবার লিখতেছি। এখন দুইটার চার্জ কত হয়ে গেছে, ঠিক আছে, এই চার্জ স্পর্শ করার পর গোলকদের লব্ধি চার্জ এত, এবং এখন লিখবা যে পূর্বের স্থানে চার্জ দ্বয় সরালে, তোমরা বাংলাতে লিখে ফেলবা, চার্জ দ্বয় সরালে চার্জ দ্বয়ের পি এবং কিউতে মোট চার্জ, পি ও কিউতে চার্জের পরিমাণ, পি ও কিউতে চার্জের পরিমাণ হবে কত, 40/2 অর্থাৎ 20 কুলম। ঠিক আছে, প্লাসের 20 কুলম। এখন লিখে দিবা যেহেতু ব্যাসার্ধ সমান, যেহেতু কি ব্যাসার্ধ সমান, এতটুকু লিখে দিবা। ঠিক আছে, লিখে দেওয়ার পর আমরা কি পেলাম, পিতে পেলাম 20 কুলম, কিউতে পেলাম কি 20 কুলম। পূর্বের স্থানে স্পর্শ করার পর পূর্বের স্থানে রাখলে পি ও কিউতে চার্জের পরিমাণ কি হবে 40/2 প্লাস 20 কুলম, অর্থাৎ যেহেতু ব্যাসার্ধ সমান এটা কি সমান ভাগে ভাগ হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে এতটুকু পর্যন্ত বুঝছি ভাইয়া। এখন আমি এই অংশটা একটু মুছে দিব, আবার আমরা কি করব, নিরপেক্ষ বিন্দু বের করব। ঠিক আছে, একটু দেখো এটা মুছে দিই, কারণ আমরা এখানে বোর্ডে জায়গা হবে না। এই অংশটা লেখার পর এই যে এখন পিতে 20 কুলম চার্জ আছে এবং কিউতেও কি 20 কুলম চার্জ আছে, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব সেম আগের মতো 1 মিটার দূরত্ব রাখা হয়েছে। ঠিক আছে, কারণ দেখো আগের স্থানে রাখা হয়েছে
ঠিক আছে, সংযোগ রেখা বড় দেখো পূর্বের চার্জ স্পর্শ করে পূর্বের অবস্থায় রেখে দিল, তার মানে তাদের মধ্যে দূরত্ব কি 1 মিটারই আছে। তাহলে এখন খেয়াল করো দুইটা যদি পজিটিভ হয় তাহলে কিন্তু ভাইয়া মাঝখানের কোনো একটা বিন্দু থেকে তড়িৎ প্রাবল্যের মান 0 মানে নিরপেক্ষ বিন্দু পাওয়া সম্ভব। কিভাবে খেয়াল করো, এখানে যদি একটা প্লাস এমন এই বিন্দুতে, তো +1 কুলম্ব যদি ধরে নেই, তাহলে এই প্লাসেরটাকে বিকর্ষণ করবে এদিকে, এই প্লাসেরটা এদিকে, এই প্লাসের 1 কে কি করবে এদিকে বিকর্ষণ করবে। তার মানে E1 আর E2 কি হইতেছে, মাঝামাঝি কোনো একটা বিন্দুতে একে অপরের সমান হইতেছে এবং পরস্পরের বিপরীত দিকে হইতেছে। তার মানে এই দুইটা যেহেতু পজিটিভ, তার মানে মাঝামাঝি কোনো বিন্দুতে কি পাওয়া সম্ভব, নিরপেক্ষ বিন্দু পাওয়া সম্ভব। বুঝতে পারছি? তাহলে আমরা চলো করে ফেলি। তাহলে এখানেও সেম হবে, E1 = কি দিব, E2 দিব। ঠিক আছে, তাহলে আমরা ধরি এখানে P এর জন্য তড়িৎ প্রাবল্য E1 ধরছি, আর কিউর জন্য E2 আর P এর জন্য E1 ধরছি। ঠিক আছে, তাহলে P চার্জ কত, দুইটা যেহেতু সেম, তাহলে আমরা জানি কে 20/r², তো মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা আমি ধরে নেই, এটা আমি ধরে নিতেছি আগেরটার মতনই সেম, আমি ধরে নিই বাইরে কোনো বিন্দুতেই। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি বাইরের কোনো বিন্দুতেই, কিন্তু আমার আনসার যখন আসবে তখন কিন্তু আমাদের কারেক্ট আনসার চলে আসবে। অথবা তুমি ধরে নিতে পারো যে P থেকে x মিটার দূরে, তুমি কি নিতে পারো, ধরে নিতে পারো যে P থেকে x মিটার দূরে, এই ধরে এই বিন্দুতে, তো P থেকে x মিটার দূরে, তাহলে এটা যদি x হয় তবে এতটুকু অংশ কি হবে, 1 - x হবে, পুরোটা 1 মিটার। তো এতটুকু যদি x হয় তাহলে এতটুকু কি হবে, 1 - x মিটার। ঠিক আছে, তুমি ভিতরে ধরে নাও, কারণ তুমি যেহেতু জেনে ফেলছো যে ভিতরে কোনো বিন্দুতে কি এটা নিরপেক্ষ বিন্দু পাওয়া সম্ভব, এই জন্য তুমি ভিতরে ধরে নিবা যে P থেকে x মিটার দূরে কি এই বিন্দুতে, এই ধরে এটা C বিন্দু, P থেকে x মিটার দূরে C বিন্দুতে কি নিরপেক্ষ বিন্দু পাওয়া সম্ভব। তাহলে এটা x মিটার হলে এটা কি 1 - x মিটার। তাহলে এখানে কি হবে, তো P এর জন্য যেহেতু P থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে x, তাহলে এখানে কি দেবো x²। E2 এর ক্ষেত্রে তো এই চার্জের জন্য এখানে প্রাবল্য তো E2, তাহলে এখানে কে 20 এখান থেকে এতটুকু দূরত্ব কত 1 - x, 1 - x² দিয়ে দিব। বুঝতে পারছি, সূত্র ক্লিয়ার। এখানে এটা কাটা, এটা কাটা, তাহলে থাকতেছে কি, এবার উপরে 1 থাকতেছে, উপরে এখানে 1 থাকতেছে, তো উল্টাই দিব দুইটাকে কি করে দেবো ভাই, উল্টাই দিব। তো x² যেগুলো কি হবে 1 - x²। ঠিক আছে, তাহলে এখানে সূত্র পড়তেছে mn² সূত্র, তাহলে mn² সূত্র বললে কি হবে x² 1 - 2ab, তো 2a হচ্ছে 1, x হচ্ছে b হচ্ছে x, তাহলে 2x প্লাস b² মানে কি x²। বুঝতে পারছি, তাহলে এখানে খেয়াল করো x² কাটা, এটা পজিটিভ এটারও কি পজিটিভ, তাহলে এটা কি কাটা, তাহলে আমরা পাইতেছি 1 - 2x = 0। এই অংশটা এই পাশে লিখছি, আর এখানে তো কিছু নাই, তার মানে কি পাবো এখানে 0। ঠিক আছে, এ প্লাসের মাইনাসের যেহেতু কেটে দিয়েছি, তার মানে কি 0 হবে, থাকবে। বুঝতে পারছি, এটা যদি প্লাসের এদিকে আনতাম মাইনাসের হইতো, x² মাইনাসের x², তো 0 থাকতো এখানে। বুঝতে পারছি নি, যেহেতু যোগ বিয়োগ করে কাটাকাটি করছি এই জন্য 0 থাকবে। তোমরা প্যাচ লাগাও না, গুণ ভাগ করে কাটাকাটি করলে 1 থাকে, যোগ বিয়োগ করে কাটাকাটি করলে কি থাকে ভাইয়া 0 থাকে। 0 প্যাচ লাগাইও না কিন্তু। তাহলে এখানে দেখো আমরা করি, তাহলে এখানে কি পাইতেছি, তাহলে 2x, এই 2x যদি ওই পাশে নিয়ে যায়, এই 2x ওই পাশে নিলে প্লাস হয়ে যাবে, তো 2x = কি হবে 1 হবে, তাহলে x = কি হবে 1/2। বুঝতে পারছি, তার মানে এই xটা কতটুকু দূরে, P থেকে হাফ মিটার, তার মানে 0.5 মিটার, 0.5 মিটার দূরে কি, তো P বিন্দু থেকে P চার্জ থেকে 0.5 মিটার দূরে কি পাওয়া গেছে, নিরপেক্ষ বিন্দু পাওয়া গেছে। তুমি লিখবা যে স্পর্শের পূর্বে নিরপেক্ষ বিন্দু হয়েছে এটা, এবং স্পর্শের পরে নিরপেক্ষ বিন্দু হয়েছে এটা, তাহলে নিরপেক্ষ বিন্দুর পরিবর্তন কতটুকু হয়েছে, এটা থেকে এটা বিয়োগ দিয়ে দিবা, অথবা এটা থেকে এটা বিয়োগ দিয়ে দিবা। ঠিক আছে, নেগেটিভ ভ্যালু বলতে কি নেগেটিভ দিকে এতটুকু হ্রাস পাইছে বোঝাবে। বুঝতে পারছি, মনে করো দেখো, তাহলে সরণ মানে নিরপেক্ষ বিন্দুর সরণ, তো ∇x দিতে পারি, ∇x নিরপেক্ষ বিন্দুর সরণ, তুমি লিখবা যে নিরপেক্ষ বিন্দুর সরণ ∇x = কি শেষ দূরত্ব / আদি দূরত্বটা, আদি নিরপেক্ষ বিন্দুর দূরত্ব, আদি নিরপেক্ষ বিন্দুর দূরত্ব কত 1.8956। এটা বিয়োগ দিলে কত হবে, ক্যালকুলেটরে যদি আমরা দেই বিয়োগ, তাহলে এখানে কি পাইতেছি দেখো, তাহলে 0.5 - 1.8956, তার মানে কি
মাইনাসের 1.3956, ঠিক আছে। এই মাইনাস দ্বারা কি বোঝাইতেছে? এই মাইনাস দ্বারা বোঝাইতেছে যে পি থেকেও, মানে এই যে বিন্দুটা এই পির ডান পাশে ছিল, ঠিক আছে, এই পি বিন্দুটা কোথায় ছিল? এখানে ছিল না। তাহলে পি থেকে বিপরীত দিকে, ডান পাশটা যেহেতু আমরা পজিটিভ ধরছি, তাহলে বিপরীত দিকে কত মিটার কমছে? নিরপেক্ষ বিন্দু কত মিটার কমছে? 1.3956 মিটার কমছে বিপরীত দিকে, ঠিক আছে। মানে বিপরীত দিকে সরে গেছে কত মিটার? এত মিটার বিপরীত দিকে, মানে এই দিকে নিরপেক্ষ বিন্দুটা সরে গেছে। এই মাইনাসের ভ্যালু এটাই, মাইনাসের তাৎপর্য এটাই। এটাই কি আমাদের আনসার? বুঝতে পারছি ভাইয়া? ওকে, ধন্যবাদ। তোমরা যারা কষ্ট করে দেখছো অবশ্যই তোমাদের ধন্যবাদ, এবং চ্যানেলটির সাথে থাকবা যাতে এই ধরনের ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারো।